সেকেন্ড এসএলএসটি 2025 সালে যে পরীক্ষাটি হতে চলেছে বাংলা বিষয়ে অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি মিডিয়াম যে বইটি পড়ানো হয় বাংলা পাঠ্যপুস্তক সাহিত্য সম্ভার, সেখান থেকে যতগুলো গল্প কবিতা রয়েছে সেগুলো আমি আলোচনা করব। অর্থাৎ 27টি কবিতা গল্প রয়েছে। প্রথমে আছে উল্টনে লক্ষ্যভেদ কাশিরাম দাসের, মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ ভারতচন্দ্র রায়ের, খল ও নিন্দু ঈশ্বরচন্দ্র গুপ্ত, কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর, চাহিবে না ফিরে কামিনী রায়, আবোল তাবোল সুকুমার রায়, কাল কালবৈশাখী মহিলাল মজুমদার, কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম, আমার ছেলেকে অরুণ কুমার সরকার, বীরাঙ্গনা শঙ্খ ঘোষ, ভূমিকাহীন ভাস্কর চক্রবর্তী, মফস্বলের গান প্রসূন বন্দ্যোপাধ্যায়, ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নানাবিদ্যার আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর, আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, সন্দীপন পাঠশালা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঋণংকৃত্যা শিবরাম চক্রবর্তী, কশ্চিৎ কখনো প্রেমেন্দ্র মিত্র, আলপনা সুবোধ ঘোষ, টেরোড্যাকটিলের ডিম সত্যজিৎ রায়, রং নাম্বার মহাশ্বেতা দেবী, সাগরদ্বীপের মহাজন আব্দুল জব্বার, বাজার দর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আনন্দযোগ্য নবনীতা দেবসেন, পাখিরা গান গায়, হুয়ান রেমত হিমেনেজ, এটা অনুবাদ করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। মিঠাইওয়ালা কি বা জগন্নাথন, এটি অনুবাদ করেছেন অজিত কুমার দত্ত। বীক্ষণ মন্মথ রায়। প্রথম গল্প অর্জুনের লক্ষ্যভেদ। বসিয়া যুধিষ্ঠির, যুধিষ্ঠির যেখানে বসেছিলেন সেটি হলো দ্বিজসভা মধ্যে। বসিয়া আছে চারি বীর, চারজন বীর কোথায় বসেছে? যুধিষ্ঠিরকে বেষ্টন করে। নিকটেতে পুনঃ পুনঃ ডাকে, কে ডাকছিল? ধৃষ্টদ্যুম্ন। নিকটেতে ধৃষ্টদ্যুম্ন পুনঃ পুনঃ ডাকে। ধৃষ্টদ্যুম্নের এই ডাক কিসের জন্য ছিল? লক্ষ্যবিদ্ধ করার জন্য। শুনি ধনঞ্জয় চিত্তে হইলা অস্থির। ধনঞ্জয় কি শুনে অস্থির হয়েছিল? লক্ষ্যভেদ করতে পারলে কন্যাকে লাভ করা যাবে। আজ্ঞা পেয়ে ধনঞ্জয় ওঠেন তরিতে। ধনঞ্জয় কার আজ্ঞা পেয়েছিলেন? যুধিষ্ঠিরের। প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেয় মোরে। কিসের আজ্ঞা চাওয়া হয়েছিল? লক্ষ্যবিদ্ধ করবার। যে ধনুকে পরাজয় পায় রাজগণ, এই রাজগণ হলো জরাসন্ধ, শল্য, দ্রোণ, কর্ণ, দুর্যোধন। ব্রাহ্মণেতে হাসাইল ক্ষত্রিয় সমাজে। কিভাবে? ক্ষত্রিয় বীরদের পরাজয় সত্ত্বেও ব্রাহ্মণের লক্ষ্যভেদের ইচ্ছা প্রকাশে। বলিবেক ক্ষত্রিয় যত, ক্ষত্রিয়রা কি বলবে? দ্বিজগণ লোভী, সেসব নষ্ট হবে তোমার কর্মেতে। কি নষ্ট হবে? ব্রাহ্মণদের ধনপ্রাপ্তির আশা। পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপদতনয়, এই দ্রুপদতনয় ছিল ধৃষ্টদ্যুম্ন। হেনকালে শঙ্খনাদ করেন। কে শঙ্খনাদ করেন? শ্রীপতি। ত্রৈলোক্য পুরিল। ত্রিলোক কিসে পূর্ণ হল? পাঞ্চজন্যের শব্দে। দেখি ধর্মপুত্র দ্বিজগণেরে কহিল। ধর্মপুত্র যা বলেছিলেন, প্রথমে বলেছিলেন যার যত পরাক্রম সে জানে আপন, শক্তি না থাকিলে তথা যাবে কোন জল। অর্থাৎ ক খ দুটোই ঠিক বা এ বি। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস। ক্ষত্রিয়দের এই উপহাসের কারণ কি ছিল? ব্রাহ্মণের রাজকন্যাকে লাভের আকাঙ্ক্ষা। কিংবা করি অনুমান, কোন অনুমানের কথা বলা হয়েছে? এক নম্বরে ছিল কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল। অর্থাৎ এ বি দুটোই হবে। কেহ বলে ব্রাহ্মণের না বলো এমন, কেন এরকম বলতে নিষেধ করা হয়েছে? ব্রাহ্মণ হয়তো সামান্য মানুষ নন। পরের মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ, ভারতচন্দ্র রায় লেখা। কামান সরজুত সাজে, কারা কামান সাজায়? পাঠান ও রাজপুত সৈন্যরা। হুলাই গজবর রাজে, কাদের কথা বলা হয়েছে? আমির। হুসার ফুরকত কাজে, কারা এ কাজ করে? নকিবরা।
অয়োধি ভরচল লাজে কি কারণে কথা বলা হয়েছে? হাতির গর্জন এবং সেনার তর্জনের কারণে। তাহারে অকৃপা করি, কে অকৃপা করেছিলেন? যশোরেশ্বরী অভয়া। পতাকা নিশান রবিচন্দ্রবান। ঘোড়া সাথী, কত ঘোড়া ছিল? 10,000। দুই দলে গালাগালি, কোথায় এই ঘটনা ঘটে? যুদ্ধক্ষেত্রে। কামানের ধূমেতম রণভূমে কি হয়? কেউ আত্মপর বোঝে না। প্রতাপাদিত্যের হারের কারণ কি ছিল? অভয়া বিমুখ ছিলেন। প্রতাপাদিত্যের লইল কিভাবে প্রতাপাদিত্যকে নেওয়া হয়েছিল? পিঞ্জরে বদ্ধ করে। এরপরে খল ও নিন্দুক ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। প্রথম কোশ্চেন, উপকার বিনা নাহি জানে অপকার, কার কথা বলা হয়েছে? মহৎ ব্যক্তি। দেখো হে কুঠার করে চন্দন ছেদন, এই পরিণতি কি হয়? চন্দন সুবাস তারে করে বিতরণ। ইস লাগে কানে, কিসের কথা বলা হয়েছে? কাকের কঠোর রব। কোকিল অখিল প্রিয় কেন? সুমধুর গানে। গুণময় হইলেন, গুণময় হলে কি হওয়া যায়? সর্বত্র মান পাওয়া যায়। গুণময় হইলে মান সব ঠাঁই, তা না হলে কি হয়? গুণহীনে সমাদার কোনোখানে নাই। অনেকেই রাখে, অনেকে কি রাখে? সুখ সারি পাখি। অধমে রতন পেলে কি ফল ফলবে? কোনো ফলই ফলবে না। আধারেতে ধরে, আধারে কি ধরে? ভালো মন্দ দোষ গুণ। লবণ জলধি জল করিয়া ভক্ষণ, কোন ঘটনা ঘটে? জলধর সুধা বর্ষণ করে। খল ও নিন্দুক কবিতায় কবি সুজনের কি কাজ বলেছেন? কুজস ঢেকে সুজস গাওয়া। খল ও নিন্দুক কবিতায় কবি কুজনের কাজ কি বলেছেন? সুরভকে নাশ করে কুরব করা। এরপরে কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপূর্ব এক স্বপ্নময় লাগতেছিল চক্ষে মম, কোন দৃশ্যকে অপূর্ব স্বপ্নের মতো মনে হচ্ছিল? স্বর্ণরথে আসীন রাজাকে। আমি মনে ভাবিতেছিলাম, এ কোন মহারাজ? কেন বক্তার এমন মনে হয়েছিল? রাজার বিচিত্র শোভা এবং সাজ দেখে। ভেবেছিলাম তবে কি ভাবনার কথা বলা হয়েছে? ভিক্ষার জন্য আজ আর দ্বারে দ্বারে ঘুরতে হবে না, আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। কেন বক্তা এরকম ভেবেছেন? রথ থেকেই ধনধান্য ছড়িয়ে দেওয়া হবে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, কি কুড়িয়ে নেওয়ার কথা বলা হয়েছে? রথ থেকে ছড়ানো ধনধান্য। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, এই হাসিতে বক্তার কি হয়েছিল? সমস্ত ব্যথা জুড়িয়ে গিয়েছিল। বাড়িয়ে দিলে হাত, এই হাত বাড়ানো কিসের জন্য? কিছু প্রার্থনা করে। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু করে। কেন কথকের মাথা নিচু হয়েছিল? রাজাধিরাজ ভিক্ষা চাইলেন দেখে। আমায় দাও গো কিছু, এই প্রার্থনার কি প্রতিদান পাওয়া গেছিল? ঝুলি থেকে একটি কণা তুলে দেওয়া হয়েছিল। পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি কথকের এই বিস্ময়ের কারণ কি? ভিক্ষার জিনিসের মধ্যে স্বর্ণকণা। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, এই কান্নার কারণ কি? রাজাধিরাজকে সবকিছু নিঃশেষে দান না করা। কৃপণ কবিতাটির মূল বক্তব্য হলো কি? প্রতিটি দান আসলে মহার্ঘ প্রতিদান হয়ে ফিরে আসে। পরের বিষয়, চাহিবে না ফিরে, কামিনী রায়ের লেখা। পথে দেখে ঘৃণা ভরে কত কেহ গেল রয়ে সরে, কাকে দেখে সকলে সরে যায়? পতিতকে দেখে। পতিত মানব তরে নাহি কি গো এ সংসারে? কি না থাকার কথা বলা হয়েছে? সমবেতের চোখের জল। পথে পড়ে অসহায়, এই অসহায় মানুষকে কি করা হয়? পদদলিত করা হয়। নাহি বাড়াবার, কিসের কথা বলা হয়েছে? দুখানি স্নেহের কর। যে যাহার চলে যাবে চাহিবে না ফিরে, কখন সকলে চলে যায়? অতীতের আর্তরব শুনে। চলেছিল একসাথে, কিভাবে এই যাওয়া হচ্ছিল? বর্তিকা হাতে নিয়ে। তুলিবে না হাত ধরে, কাদের হাত ধরে তোলার কথা বলা হয়েছে? যারা পথে পড়ে আছে। ফেলে যদি যাও তারে, ফেলে গেলে কি হবে? তার জীবনে অন্ধকার রাত্রি কাটবে না। এরপরের বিষয়, আবল তাবল, সুকুমার লেখা। মেঘ মুলুকে ঝাপসা রাতে কি হয়? টান ধরেছে কণ্ঠপুরে। টান ধরেছে কণ্ঠপুরে, কিভাবে এই টান ধরা হয়?
তাল বেতালে খেয়াল সুরে, হেথায় নিষেধ নাইলে দাদা, কোথায় এই নিষেধ নেই, মেঘ মুলুকে, হেথায় রঙিন আকাশ তলে, কি হয় স্বপন দোলা হওয়ার দোলে, স্বপন দোলা হওয়াই দোলে। আপনাকে আজ আপন হতে কবি কি করেছিলেন, খেয়াল স্রোতে ভাসিয়ে দিয়েছে। পরের বিষয় কাল বৈশাখী, মহিলাল মজুমদারের লেখা। মহিলালের লেখা কাল বৈশাখী কবিতাটি নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, হেমন্ত গোধূলি। রক্তনয়ন অন্ধ করিলকে, এই রক্তনয়ন হলো মধ্যদিনের, ধরণীর পরে ড্যাশ ছত্র ধরিলকে, ধরণীর উপরে কিসের ছাতা ধরা হয়, বিরাট ছায়ার। আলোয়ে কুলায়ে ভুলায়ে গগন ভরিলকে, কি ভোলানোর কথা বলা হয়েছে, তন্দ্রা। নিমেষ গণিছে তাই কি, তাহারা সারি সারি নিষ্পদ, কাদের কথা বলা হয়েছে, বনস্পতি। এখনই বেকুলি তুলিয়াছে প্রাণ, কি প্রাণকে বেকুল করে তুলেছে, মরুদ পাথারে বারুদের ঘ্রাণ। অথবা ও কি রে সচল অচল, কিসের কথা বলা হয়েছে, আকাশের ধূম্র মেঘ। ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও, এই ধেয়ে যাওয়া সূর্যকে গ্রাস করার জন্য। ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, কি ঝলসে ওঠে, অঙ্কুশ। বেদনা অধীর বিদারিছে নভদন দন্তে, কারা বেদনা অধীর, দিগবাঙেরা। জুজিতেছে কোন দুই মহাবল কোথায় যুদ্ধ করছে, দু লোকের দূর পন্থে। কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন, এখানে কালো জবনিকা হলো মেঘের আড়া। কাল বৈশাখী আসে, কবির ভাষায় কাল বৈশাখীর আগমন কখন ঘটে, নববর্ষের পূর্ণ বাসরে। হোক সে ভীষণ, ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে, এই উল্লাসের কারণ কাল বৈশাখের মধ্যে আছে নতুন সৃষ্টির সম্ভাবনা। ওরই মাঝে আছে আশ্বাস দুর্ধর্ষ, কিসের আশ্বাস, নববিধানের। পরের কবিতা কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলামের লেখা। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সর্বহারা। যাত্রীরা হুঁশিয়ার, কেন কবি যাত্রীদের হুঁশিয়ার করেছেন, দুর্গম বিপদসংকুল পথকে রাত্রে অতিক্রম করতে হবে, দুলিতেছে তরি ফুলিতেছে জল, এই অবস্থায় কি ঘটছে, মাঝি পথ ভুলছে। আছে কার হিম্মত, কোন হিম্মতের কথা বলা হয়েছে, দুর্যোগের মধ্যে হাল ধরার। কে আছো জওয়ান হও আগুয়ান, এই এগিয়ে যাওয়ার কারণ, ভবিষ্যৎ ডাক দিচ্ছে। এ তুফান ভারী, এই তুফানে কি করতে হবে, নৌকা নিয়ে পাড়ি দিতে হবে। তিনি রাত্রিতে কবি কাদের সাবধান করে দিয়েছেন, মাতৃমন্ত্রীদের। মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, মাতৃমন্ত্রী বলতে কাদের বোঝানো হয়েছে, দেশমাতাকে মুক্ত করার মন্ত্র যারা গ্রহণ করেছে। ঘোষিয়াছে অভিযান, কি অভিযান ঘোষণা করেছে, যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা। এরপরে আলোচনা করব আমার ছেলেকে, অরুণ কুমার সরকারের লেখা। তুমি ফল পাবে বলে কবি কি করেছেন, বৃক্ষরোপণ করেছেন। যখন সবুজ পাতা ঝিকমিক করে উঠবে, কখন সবুজ পাতা ঝিকমিক করবে, শীত শেষে নরম রোদ্দুরে, তখন থাকবো না আমি। কোন সময়ের কথা বলা হয়েছে, যখন সবুজ পাতারা ঝিকমিক করে উঠবে। তুমি থাকবে, বাতাসও থাকবে, কখনকার কথা বলা হয়েছে, যখন কবি থাকবেন না। ডালে বসে ফের উড়ে যাবে, কিসের কথা বলা হয়েছে, অচেনা পাখি। রোজ একটু দিও গাছে, কি দেওয়ার কথা বলা হয়েছে, জল। এরপরে আলোচনা করব বীরাঙ্গনা, শঙ্খ ঘোষের লেখা। স্বাধীনতা দিন নয় একদিন, এই কথার অর্থ হচ্ছে একদিনের তাৎপর্য ইতিহাসে দীর্ঘ সংগ্রাম। বহুদিন জোড়াছে ইতিহাসে, বয়ে বয়ে এসে কি করে, একদিন পরাধীন জনতার আশা মেটায়। সেই ইতিহাসে কত জেগে আছে, কি জেগে আছে, মেয়েদের কাছে ঋণ। সে দলে কে ছিল, কার কথা বলা হয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার। শৃঙ্খলে তুলে ঝংকার তিনি জ্বালিয়েছিলেন ঝড়ো বাতাস, কার কথা বলা হয়েছে, বীণা দাস। সমাবর্তনে খোলা পিস্তল, তারই মুখোমুখি গভর্নর, কার খোলা পিস্তলের কথা বলা হয়েছে, বীণা দাস। তারই মুখোমুখি গভর্নর, এই গভর্নরটির নাম ছিল স্ট্যানলি জ্যাকসন। বুকে গুলি তবু হাতে নিশান, কার কথা বলা হয়েছে, মাতঙ্গিনী হাজরা। মেয়েরাই হলো লাখ সেপাই, কার কথা এখানে বলা হয়েছে, লক্ষ্মী সাইগল। এরপর আলোচনা করব ভূমিকাহীন,
ভাস্কর চক্রবর্তীর লেখা। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? কি খোঁজার কথা বলা হয়েছে? রুটি। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? রুটি, শুধু রুটি। এই পংক্তি যা নির্দেশ করে দেশব্যাপী মানুষের সীমাহীন দারিদ্র্যকে। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন? কি খুঁজে বেড়ানোর কথা বলা হয়েছে? ভালোবাসা। দিন নেই, রাত নেই, ঘুম নেই। কিসের জন্য এই সারাক্ষণে নিদ্রাহীনতা? খুঁজে বেড়ানোর জন্য। একাধিক রুটি, অন্যদিকে ভালোবাসার সন্ধানের মধ্যে কোন সাদৃশ্য আছে? প্রথমটি দিয়ে কবি বেঁচে থাকার গুরুত্ব আর দ্বিতীয়টি দিয়ে বেঁচে থাকার পূর্ণতাকে বুঝিয়েছেন। এরপর আলোচনা করলাম মফস্বলের গান, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমাদের তোমাদের বাস এলো ওই, বাস এলো কিভাবে? খররৌদ্র দিনের আগুন ছিঁড়ে। আমাদের তোমাদের বাস এলো ওই, বাস এলো কোথা থেকে? কামারপুকুর থেকে, দুবরাজপুর থেকে। আমাদের তোমাদের বাস এলো ওই, বাস কেমন ছিল? গভীর গোয়ার। আমাদের তোমাদের বাস এলো ওই, বাসটি যা নিয়ে এসেছিল পান্ডুয়ার গন্ধ, কচুরির গন্ধ, ধুলো, মাছি, তারই সম্ভাবনা। উঠে বসলো ঘুমন্ত দোকান, জেগে উঠল। কি জেগে উঠল? ভাতের হোটেল গন্ধরাজ লেবু। তাকে নিয়ে বাস ছাড়লো। বাস কাকে নিয়ে ছেড়েছিল? খোকার বাবাকে। এরপরে আলোচনা করব ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। সকলে একমত হইয়া নামে এক অতি প্রাচীন ব্যাঘ্রকে সভাপতি করিলেন। সভাপতি ব্যাঘ্রটির নাম কি? অমিতদর। উৎসাকারী খল স্বভাব অন্যান্য পশুবর্গে রটনা করিয়া থাকে যে, কি রটনা করে থাকে? তারা বড় অসামাজিক, একা এক বনেই বাস করতে ভালোবাসে, তাদের মধ্যে ঐক্য নেই। আমরা সমস্ত সুসভ্য ব্যাঘ্র মণ্ডলী একত্রিত হইয়া সেই করিতে প্রবৃত্ত হইয়াছি। কি করতে প্রবৃত্ত হইয়াছে? অমূলক নিন্দাবাসের নিরাশ করতে। আমাদিগের বিশেষ অভিলাষ হইয়াছে। কি অভিলাষ হয়েছে? তারা বিদ্বান হবে। সভাপতির এই বক্তৃতা সমাপ্ত হইলে সভ্যগণ কি করলেন? হাউমাউ শব্দে এই প্রস্তাবের অনুমোদন করলেন। মনুষ্যের নাম শুনিয়া কোনো কোনো নবীন সভ্য বোধ করিলেন। নবীন সভ্যগণ কি বোধ করলেন? ক্ষুধা। আশ্চর্যের বিষয় এই যে, আশ্চর্যের বিষয়টা কি? তারাও বড় ব্যাঘ্র ভক্ত। তথাকার মনুষ্য দ্বিবিধ। দ্বিবিধ মানুষ হলো এক জাতি কৃষ্ণবর্ণ, এক জাতি শ্বেতবর্ণ। সম্ভ্রান্ত লোকের আহার অন্বেষণের নাম বিষয়কর্ম। সম্ভ্রান্তের আহার অন্বেষণের নাম। অসম্ভ্রান্তের আহার অন্বেষণের নাম কি? জুয়াচুরি, উঞ্ছবৃত্তি এবং ভিক্ষা। যে দস্যুর দণ্ড প্রণেতা নাই, তার দস্যুতার নাম কি? বীরত্ব। আপনারা যখন সভ্য সমাজে প্রতিষ্ঠিত হবেন, তখন এই সকল নাম বৈচিত্র্য স্মরণ রাখিবেন। নচেত কি বলা হবে? অসভ্য। এই সুন্দরবনে ড্যাশ কোম্পানি স্থাপিত হইয়াছিল। সুন্দরবনে কোন কোম্পানি স্থাপিত হইয়াছিল? পোর্ট ক্যানিং কোম্পানি। পোর্ট ক্যানিং কোম্পানি কিরূপ জন্তু? বক্তা কে? মহাদংষ্টা। আমি একদা সেই পোর্ট ক্যানিং কোম্পানির বাসস্থান বিষয় কর্ম উপলক্ষে গিয়াছিলাম। কোথায় গিয়েছিলেন? কোম্পানির বাসস্থান কোথায় ছিল? মাতলায়। তাহারা আমার দর্শন পাইয়া পরমানন্দিত হইল এবং আহ্লাদ সূচক ড্যাশ করিতে লাগিল। তারা আহ্লাদ সূচক কি করতে লাগল? চিৎকার, হাস্য, পরিহাসাদি। ওই শকট বহন করিতেছিল। এই শকট কারা বহন করেছিল? দুই অমল শ্বেতকান্তি বলদ। অন্যান্য দেশ বিদেশীয় বহুতর মনুষ্য আমাকে দর্শন করিতে আসিত। আমিও বুঝিতে পারিতাম যে বক্তা কি বুঝতে পারত। তারা বক্তাকে দেখে চরিতার্থ হয়। আমি বহুকাল ওই ড্যাশ বাস করিলাম। বক্তা কোথায় বাস করেছিলেন? লৌহ জ্বালাবৃত প্রকোষ্ঠে। তোমাকে যখন মনে পড়িত তখন আমি ড্যাশ করিতাম। সেই সময় বক্তা কি করতেন? ছাগ মাংস ও মেষ মাংস ত্যাগ করলেন। তাহার উপর আর ড্যাশ সের মাত্র মাংস খাইতাম। কত সের মাংস খাওয়া হতো? 2-4 সের। তখন বৃহলাঙ্গুল মহাশয় জন্মভূমির প্রতি প্রেম অভিভূত হইয়া রইলেন। মহাশয় প্রেম অনুভূত হয়ে কি করলেন? অনেকক্ষণ নীরব হয়ে থাকলেন। এরপর আলোচনা করব নানা বিদ্যার আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর।
শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় বাড়িতে আমাদের পড়াইতেন। নীলকমল ঘোষালের পরিচয় কি? নর্মাল স্কুলের শিক্ষক। সেজ দাদার বিশেষ উৎসাহ ছিল। সেজ দাদার কোন বিষয়ে উৎসাহ ছিল? বক্তাদের বিচিত্র বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য। পদার্থবিদ্যা, মেঘনাদ বধ কাব্য, জ্যামিতি, গণিত, ইতিহাস, ভূগোল শিখিতে হইত। কিভাবে এগুলো শিখতে হতো? মাটি মাখা শরীরের উপর জামা বলে। স্কুল হইতে ফিরিয়া, স্কুল থেকে ফেরার পর কি করতে হতো? ড্রয়িং ও জিমনাস্টিক্স। ইংরেজি পড়াইবার জন্য অঘোরবাবু আসিতেন। অঘোরবাবু কখন আসতেন? সন্ধ্যায়। যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞানের শিক্ষা দিতেন। কে প্রাকৃত বিদ্যার শিক্ষা দিতেন? সীতানাথ দত্ত। মেডিকেল কলেজে পড়িতেন। মেডিকেল কলেজে কে পড়তেন? অঘোরবাবু। এই কথাটা শাস্ত্রে পড়িতে পারে। কোন কথাটা শাস্ত্রে পড়া হয়ে থাকে? কাঠের থেকে অগ্নি উদ্ভাবনাটাই মানুষের পক্ষে সব থেকে বড় উদ্ভাবন। একবার যখন মেডিকেল কলেজের ফিরিঙ্গি ছাত্রদের সঙ্গে বাঙালি ছাত্রদের লড়াই হইয়াছিল, লড়াইয়ে কি হয়েছিল? অঘোরবাবুর মাথা ফেটেছিল। আমরা ইংরেজি শিখতে আরম্ভ করিয়াছি। বক্তা কখন ইংরেজি শিখতে আরম্ভ করেছেন? বাংলা শিক্ষা যখন বহুদূর অগ্রসর হয়েছে তখন। এটা যে পাখির বাচ্চাদের পরম সৌভাগ্য, একথা আমি মনে না করে থাকিতে পারি না। বক্তা কোন বিষয়কে পরম সৌভাগ্য মনে করেন? সন্ধ্যাবেলায় পাখিদের আলো জ্বালাতে না পারাকে। এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত অন্যায়রূপ ভালো ছিল যে, ভালো থাকার ফলে কি হয়েছিল? তার 3 ছাত্রের একান্ত মনের কামনা সত্ত্বেও একদিন তাকে কামাই করতে হয়নি। করুণ দৃষ্টিতে তাকাইয়া আছে। বক্তা কোন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন কোন দিকে? গলির মোড়ের দিকে। অঘোরবাবু একদিন চেষ্টা করেছিলেন। অঘোরবাবু কি চেষ্টা করেছিলেন? ইংরেজি ভাষাটা যে নিরস নয়, বক্তাদের কাছে তা প্রমাণ করার চেষ্টা করেন। এমন বছর 10-15 রীতিমতো লড়ালড়ি করতে হইবে। কেন লড়ালড়ি করতে হবে? ডিগ্রি পেতে। আমাদের পাঠমরুস্থলীর মধ্যে ছাপানো বহির দক্ষিণ হাওয়া আনিবার চেষ্টা করিতেন। কে চেষ্টা করতেন? মাস্টার মশাই। সে দৃশ্যে আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল। কোন দৃশ্যের কথা বলা হলো? মেজের উপরে একখণ্ড কাটা পা পড়ে থাকা দৃশ্য। আমি অনেকদিন পর্যন্ত ভুলিতে পারি না। বক্তা কি ভুলতে পারেন? মেঝের উপর পড়ে থাকা একটা কৃষ্ণবর্ণ অর্থহীন পায়ের কথা। দুর্বোধ পদার্থ মাত্রের মধ্যে নিদ্রাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছিলেন। কে মন্ত্র পড়ে রেখেছেন? প্রকৃতি দেবী। আমাদের নিদ্রাকাতর অবস্থা দেখিতে পাইতেন, তবে তখনই ছুটি দিয়া দিতেন। কে ছুটি দিয়ে দিতেন? বড় দাদা। এবার আলোচনা করব আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা। মেজবাবুর মেয়ের বিয়ে কবে? সোমবার। কলকাতা থেকে খেমটা আসছে। আর কি আসছে? বেনারস থেকে বাই আসছে। আমাদের জিজ্ঞাসা করবা তাৎপর্য এই ছিল যে, তাৎপর্যটা কি ছিল? জয়রামবাবু সেদিন পীরগঞ্জে যাবেন কিনা। 2 দিন কাছারি কামাই হয়। কোন দুটো দিন কাছারি কামাই হয়? সোম ও মঙ্গল। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। এই চিঠির ফলাফল কি হবে বলে আশা করা হয়? সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। বয়স এখন 50 পার হইয়াছে। কার বয়স 50 পার হয়েছে? শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়। ইহার আদিবাস কোথায়? যশোহর জেলায়। এই 5টি টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। কিভাবে তিনি জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন? সব শুদ্ধ 1700 টাকা ব্যয় করে 1700 টাকা ব্যয় করে। হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলে কি হতো? মুখুজ্জে মহাশয় রেগে গিয়ে চেঁচিয়ে অনর্থপাত করতেন। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন। বাড়ি এসে কি দেখলেন? তার মঙ্গলাগাই একটা এঁড়ে বাছুর প্রসব করেছে। প্রতি রবিবার অপরাহ্নকালে কি হয়? পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হয়ে তাস, পাশা প্রভৃতি খেলে থাকে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় কি করছিলেন? পাশা খেলা দেখছিলেন। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন। কি বলিতে লাগলেন? হাতি দিলে না। একজোড়া নতুন বলদ কিনে এনেছে। কে একজোড়া নতুন বলদ কিনে এনেছে? ইদামুদ্দি শেখ। সেই রাত্রে জয়রাম
তত্ত্বস্থানে লোক পাঠাইয়া দিলেন। কেন লোক পাঠিয়ে দিলেন? যদি কেউ হাতি বিক্রি করে তবে তিনি তা কিনবেন। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। হস্তিনীর নাম কি ছিল? আদরিণী। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগলো। কি বলতে লাগলো তারা? হাতি তোর গোদা পায়ে নাতি। ইহাদের বিশ্বাসটা কি? যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল। কি সংবাদ এলো? কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছে, সেও ফেল করেছে। অনেকদিন হইতে লোকে ইহাকে বলিতেছিল। লোকে কি বলছিল? হাতিটি বিক্রি করে দিলে মাসে 30-40 টাকা বেঁচে যাবে। এর পরের বিষয় সন্দীপন পাঠশালা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সে ঢেউকে ঠেকিয়ে রাখতে পারে নাই বাবুদের সমাজ। কোন ঢেউয়ের কথা বলা হয়েছে? 1930 সালে যে স্বদেশীয় ঢেউ এসেছিল। তারপর এলো এই যুদ্ধ। এই যুদ্ধ কবে এলো? 1939 সালে। সীতারাম ভাগ্যকে ধন্যবাদ দেয় কেন? তার দৃষ্টি হ্রাস হয়ে গেছে বলে। এই ধ্বংসোন্মুখ রত্নহাট দেখতে কে আসছেন? ধীরাবাবু। এই বাড়িখানা তার দেখতে ইচ্ছে হয় না। কেন এই বাড়ি দেখতে তার ইচ্ছে হয় না? মনোরমাহীন এই বাড়ি তার দেখতে ইচ্ছে করে না। মনোরমা মারা গিয়েছে। মনোরমা কবে মারা গিয়েছে? 1935 সালের 12ই ডিসেম্বর। নিউমোনিয়া হয়ে মরেছে। নিউমোনিয়া হয়ে কার মৃত্যু হয়েছে? কানাই রায়। রেলে ভালো চাকরি। রেলে কে চাকরি করে? নরেন। সে সবচেয়ে সুখী কিভাবে হতো? দেবু ও শ্যামু মানুষ হলে। তৈলহীন প্রদীপের মতো স্তিমিত হয়ে যাচ্ছে। কি প্রদীপের মতো স্তিমিত হয়ে যাচ্ছে? চোখের দৃষ্টি। তখন ভেতরে আলো জ্বালাবার ব্যবস্থা করো। কখন ভেতরে আলো জ্বালাবার কথা বলা হয়েছে? বাইরের আলো যখন কমতে শুরু করলো। অনেকদিন আগেই পাস হয়েছে। অনেকদিন আগে কি পাস হয়েছে? শিক্ষাগড়ের আইন। তার বড় স্কুলের হেডমাস্টারের কথা কি ছিল? অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে এসো। তার পাঠশালার নাম কি ছিল? সন্দীপন পাঠশালা। বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম কি? উইলিয়াম প্রাইমারি স্কুল। সেই ঘড়িটা সে ঘরে এনে টাঙিয়েছে। কোন ঘড়িটা টাঙানো আছে? সন্দীপন পাঠশালার ঘড়ি। তাদের এই বয়সী ঢের। কাদের এই বয়স ঢের? পাঠশালার পণ্ডিত যাদের আয় 15 টাকা তাদের। ভীরু দুর্বল হৃদয় স্পন্দন ধ্বনিত হচ্ছে। হৃদয় স্পন্দন কোথায় ধ্বনিত হচ্ছে? দারিদ্র্যশীর্ণ বক্ষপঞ্জরের অন্তরালে। তার চশমাটা খসে পড়ে গিয়েছিল। কিভাবে তার চশমাটা খসে পড়ে গিয়েছিল? ধীরানন্দের আলিঙ্গনের মধ্যে। তাদের মাইনে কত হয়েছে? 10 টাকা, 15 টাকা নয়, 30-40 টাকা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎ মেমোরিয়াল পুরস্কার পান কত সালে? 1948 সালে। এরপরে আলোচনা করব ঋণং কৃত্যা, শিবরাম চক্রবর্তী। এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না। কোন কথা বক্তা বলতে পারেন না? কারো ধার ধারি না। বাড়ি ভাড়া বাকি। কত টাকা বাড়ি ভাড়া বাকি? 500 টাকা মাত্র। আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল দিয়ে বলবে। লোকে কি বলবে? একদা এখানে বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র বাস করতেন। সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁষে না। কোন ভয়ের কথা বলা হয়েছে? পাছে ধার দিতে হয়, এই ভয়ে। তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে ওই ধার দেওয়া। কার হাত থেকে বাঁচার উপায়? ধার দেওয়া। যে বন্ধু বিদায় হলে বাঁচা যায়। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। বক্তা কি বলে দীর্ঘশ্বাস ফেললেন? বক্তা যদি দ্বিতীয় বন্ধু হতে পারতেন এই ভেবে। এমন সময় গোবর্ধনের সঙ্গে কোথায় মোলাকাত হলো? চৌরাস্তার মোড়ে। অন্য কিছু কথা নয়, কথাটা হচ্ছে এই। কোন কথাটা বলা হলো? বক্তাকে 100-5 টাকা ধার দিতে হবে দিন কয়েকের জন্য। টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব। টাকাটা বক্তা কবে ফিরিয়ে দেবেন? এই বুধবার সন্ধ্যের মধ্যে। তার পকেট থেকে 5খানা 100 টাকার নোট বার করে দিল। কে টাকা দিল? শ্রীমান গোবরা। কোনো কিছুতে তাদের কুণ্ঠা হয় না।
কাদের কোনো কিছুতেই কুণ্ঠা হয় না। লেখকদের দরকারটা পড়লো কবে? বুধবার। সেই জন্যই তোমার কাছে এলাম ভাই। বক্তা কেন তার কাছে গেলেন? 500 টাকার জন্য। এমন সময় পথে একদিন দুজনের সঙ্গে দেখা। কোন সময় বক্তা দুজনের সঙ্গে দেখা হলো? সোমবার আর বুধবারের দুধারের টানাপোড়েনে বক্তা যখন তার ধারিওয়াল কম্বল বুনে চলেছে। আমাকে দেখে দাঁড়ালো। কারা বক্তাকে দেখে দাঁড়ালো? দুই ভাই। এরপরে আলোচনা করবো কশ্চিৎ কখনো, প্রেমেন্দ্র মিত্র লেখা। অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? অন্তত 8 ঘন্টা। যেখান থেকে স্টেশন মাস্টার এক লাইট চাপরাশির সাহায্যে স্টেশনারের যাবতীয় কাজ করেন। কোথা থেকে স্টেশন মাস্টার কাজ করেন? টিনের চালের একটি মাত্র ঘর থেকে। পরের ট্রেন না আসা পর্যন্ত কোনো কাজ না থাকায় একটু বোধহয় হাওয়া খেতেই তার ঘুপচি ঘর থেকে বেরিয়ে আসছিলেন। কে বেরিয়ে আসছিলেন? স্টেশন মাস্টার। আমাদের দিকে তাচ্ছিল ভরে তাকিয়ে রইল। মাত্র কে তাকিয়ে থাকবে? গোপীচন্দ্র। আমাদের সামনে ধরলেন। বক্তার সামনে কি ধরা হলো? প্ল্যাটফর্ম টিকিট। এবার একটু প্রসন্ন হাসির আভাস যেন দেখা গেল। হাসির আভাস দেখা গেল কোথায়? গোপীনাথ বাবুর গম্ভীর মুখে। ওটা আমাদেরই কোম্পানি। আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? গোপীনাথ ও দেবী বদন। এখন একেবারে দেশের সেরা কারবার হয়েছে। কিভাবে দেশের সেরা কারবার হয়েছে? বছর বছর উন্নতি করে। গোপীনাথ বাবু চলে গেলেন। গোপীনাথ বাবু কোথায় চলে গেলেন? প্ল্যাটফর্মের অন্য প্রান্তে। এরপরে আলোচনা করব আলপনা, সুবোধ ঘোষের লেখা। আলপনা চিত্রশিল্পের উদ্ভব কবে হয়েছিল? সময়টা কখন? আজকের দিনে গুণে বলা সম্ভব নয়। সে বিষয়ে সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহের কথা বলা হয়েছে? আলপনা চিত্রের শিল্পরীতি যে প্রাচীনতম, এ কথা সত্য নয়। কোন কথা সত্য নয়? আলপনা চিত্রশিল্প একান্তভাবে বাংলারই লোকশিল্প। তাদের মধ্যে আলপনা চর্চা খুবই প্রচলিত। কাদের কথা বলা হয়েছে? ছোটনাগপুরের আদিবাসী ওরাও ও মুন্ডাদের মধ্যে। চিত্র শোভিত করার রীতি বহুদিন থেকে চলে এসেছে। কোন কোন স্থানের কথা বলা হয়েছে? গৃহভিত্তি ও দেওয়াল গাত্র। আলপনা চিত্রশিল্পকে বলা হয় কি? বলা হয় লোকশিল্প। আলপনার আলপনারও সৃষ্টিকর্তা তারাই। কাদের কথা বলা হয়েছে? গুহাবাসী মানুষদের কথা। চিত্র থেকে জন্ম হয়েছে। কিসের জন্ম হয়েছে? অক্ষর। আট পৌরে চিত্রশিল্প বলে যদি কিছু থাকে, যাকে অন্নপান বা পরিচ্ছেদের মতো আমরা অহরহ প্রয়োজন বোধে ব্যবহার করি। কোন শিল্পের কথা বলা হয়েছে? আলপনা শিল্প। একটা অতি দুর্লভ সাদা রঙের ব্যবহার। কি থেকে সাদা রং প্রস্তুত করা হতো? পিটুলি গুলে। সবুজ রঙের জন্য আলপনার সবুজ রং তৈরি হতো কি দিয়ে? বেলপাতা গুঁড়ো করে। হলদে রঙের জন্য আলপনার হলদে রং কি থেকে তৈরি হতো? হলুদ থেকে। নাকি আলপনা সৃষ্টি হয়? কিভাবে আলপনা সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ মনে করেন প্রাচীন চিত্রাক্ষরের ক্রম বিবর্তনে। আর লাল রঙের জন্য কিভাবে আলপনার জন্য লাল রং তৈরি হতো? ইট থেকে। সেদিন সে পুজো করত কোন দেবতাকে? পুজো করত বন দেবীকে। পৃথিবীর গাছপালা পশু পাখি ছাড়াও এতে আছে কি থাকার কথা বলা হয়েছে? চন্দ্র সূর্য ও নক্ষত্র। আলপনা বৃত্তের শীর্ষে শীর্ষে কে থাকেন? স্ফুরিত রশ্মি সূর্যদেব। তারাব্রতের আলপনায় বৃত্তের মধ্যে কি থাকে? ষোড়শ নক্ষত্র সমন্বিত বিশ্বজগৎ। এরপর আলোচনা করব টেরাডেক্টিলের ডিম, সত্যজিৎ রায়ের লেখা। স্ট্যাচুর পাশটায় ঘণ্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করে বদনবাবু। কার স্ট্যাচুর পাশে বিশ্রাম করতেন? সুরেন বাবুর্চির। পার্কে বসার আর সে আনন্দ নেই। কি কারণে সেই আনন্দ নেই? ট্রাম লাইন ভিতরে এসে পড়ায়। বদনবাবু আপিসের পর আর পার্কে আসেন না। কোন পার্কে না আসার কথা বলেছেন? কার্জন পার্কে। এ না হলে বদনবাবুর যেন জীবনই বৃথা। কিসের কথা বলা হয়েছে এখানে? দিনের মধ্যে 1 ঘন্টা অন্তত চুপচাপ বসে কলকাতার খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। কিন্তু লেখা হয়ে ওঠেনি কোনোদিন। কি লেখার কথা বলা হয়েছে? কার্জন পার্কে বসে মনে মনে তিনি যে গল্প ফেঁদেছেন।
বদনবাবুর পঙ্গু ছেলেটি এখন বড় হয়েছে। ছেলেটির নাম কি? বিল্টু। বদনবাবুর পঙ্গু ছেলে বিল্টুর বয়স কত? 7। ছাপা গল্প গত 3 বছরে শোনা হয়ে গেছে। কত গল্পের কথা বলা হয়েছে? কম করে 1000 গল্প। আজ তিনি এসেছেন। কোথায় আসার কথা বলা হয়েছে? গঙ্গার ধারে। কার্জন পার্ক ছাড়ার পর কদিন গিয়ে বসেছিলেন। কোথায় গিয়ে বসতেন? লাল দিঘির ধারে। ওই দেখা যাচ্ছে। কি দেখতে পাওয়ার কথা বলা হয়েছে? তোপের কেল্লা। লোহার শিকের মাথায় বলটা এখনো রয়েছে। কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কাঠির ডগায় আলুর দম। একটা বাজলেই গুডুম করে তোপের শব্দ আর টিফিনের ছুটি। আর ট্যাঙ্ক ঘড়ি মেলানো। কে ট্যাঙ্কে ঘড়ি মেলাতেন? হেডমাস্টার হরিনাথ বাবু। বদনবাবুর মনে পড়ে গেল। কার কথা মনে পড়ে গেছিল? বদনবাবুর স্কুলের কথা। স্টিমারের ধোঁয়ার ভেতর দিয়ে আবছা আবছা দেখা যায়। কি দেখতে পাওয়া যাওয়ার কথা বলা আছে? শুকতারা। বদনবাবুর মনে হলো। কি মনে হয়েছিল? অনেকদিন এতখানি আকাশ একসঙ্গে দেখেনি। বদনবাবু ফিরে দেখলেন। কি দেখেছিলেন? একটি লিকলিকে রোগা লোক। বদনবাবু যে লিকলিকে রোগা লোকটিকে দেখেছিলেন তার পরনে কি ছিল? খয়েরি রঙের কোট প্যান্ট। আগন্তুক বদনবাবুর শ্লেষ অগ্রাহ্য করে বললেন, কি বলার কথা বলা হয়েছে? আমি আসছি আজ 4 বছর ধরে। সমানে। ট্যাঁকে রুমাল বাঁধা। কি বাঁধা ছিল? 2খানা খড়খড় 100 টাকার নোট। তাছাড়া পকেটে মানিব্যাগ। নোট খুচরো মিলিয়ে বদনবাবুর কত টাকা ছিল? 50 টাকা 32 নয়া পয়সা। এরপরে রং নাম্বার মহাশ্বেতা দেবী। তীর্থবাবুর ঘুম ভেঙে গেল। কখন তীর্থবাবুর ঘুম ভেঙে গেছিল? রাত 1টায়। হ্যালো, শুনুন, হাসপাতাল থেকে বলছি। হাসপাতাল থেকে? কি বলেছিলেন? আপনাদের পেশেন্ট এইমাত্র মারা গেলেন। ঠিক 12টায়। 12টার সময় কি হয়েছিল? তীর্থবাবু একটা ঘুমের বড়ি খেয়েছিলেন। পারেন না, কিছুতে পারেন না তীর্থবাবু। কি না পারার কথা বলা হয়েছে? খেয়ে চোখ বুজে শুয়ে মনকে চিন্তা শূন্য করতে। তীর্থঙ্করের ছবি। দীপঙ্করের ছবি। দীপঙ্কর কে? তীর্থবাবুর একমাত্র ছেলে। তীর্থবাবু রোজ এই প্রশ্নটা নিজেকে করেন। প্রশ্নটা কি? সন্তান সন্তান মানুষ সন্তান কেন চায়? কেন ভালোবাসে সন্তানকে? এ বি দুটোই, অর্থাৎ এই দুটো যে দুটো বললাম এই দুটোই উত্তর হবে। তাই তিনি জিজ্ঞেস করেন। কি জিজ্ঞাসা করেছিলেন? কার ফোন? তাই ও আসে না। দীপঙ্কর কেন আসে না? উত্তর হবে দিনকাল খারাপ তাই, এই অঞ্চলটা ভালো না তাই, অর্থাৎ বি সি দুটোই হবে। লাশ নাকি বিছানাতেই পড়ে থাকে। কেন এই অবস্থা? খরচ বাঁচানোর জন্য আত্মীয়রা চলে যায়। কে সেখানে বসে তীর্থবাবুকে শুধু বলছে? কি বলার কথা এখানে উল্লেখ করা হয়েছে? রং নাম্বার, রং সিটে, রং হক, অর্থাৎ উপরে সবগুলোই হবে, অর্থাৎ উত্তর হবে ডি। মনোজ ওর বন্ধু। মনোজ পেশায় কি? মনের রোগের ডাক্তার। ঘুমের মধ্যে তীর্থবাবু ভাবতে থাকেন। তীর্থবাবু কি ভাবেন? তবে কি মনোজের কাছে যাবেন? পথে ঘাটে চলতে চলতে আমার শুধু মনে হয়। কি মনে হতো? কলকাতা এখন কলকাতাই নেই। তবু এটা যে সেই কলকাতায় তা নিজেকে বিশ্বাস করবার জন্য সেদিন গিয়েছিলাম। কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? কেওড়াতলা। রবীন্দ্রনাথের বইয়ের ওই বর্ণনাটা তীর্থবাবুর খুব ভালো লাগতো। কোন বই? রাজশ্রী। পাঠ্য ছিল রাজশ্রী। কার রাজশ্রী পাঠ্য ছিল? দীপঙ্করের। মেয়েটিকে দেখে তীর্থবাবু বুঝতে পারলেন। কি বুঝতে পেরেছিলেন? ও হলো পুরাণের জনা। দূরে রেল লাইনের পাশের বড়িটা কার ছিল? দীপঙ্করের। স্বপ্ন দেখে তবে তীর্থবাবু জানতে পারবেন। কি জানতে পেরেছিলেন? কেমন করে উন্মাদিনী জনা রং সিটি থেকে পালিয়েছিল। এরপরে সাগরদ্বীপের মহাজন আব্দুল জব্বার 7খানা নৌকোর পাল তুলে দিলে। কোথায় থেকে পাল তুলে দিয়েছিল? শ্যামগঞ্জের পরান কাঠের মহাজনের আড়ত থেকে। লোকের মা বোন বউ মেয়েরা চোখের জল মুছতে মুছতে তাকিয়ে রইল। কতজন লোকের কথা বলা হয়েছে? 30 জন। বাঁকের আড়ালে চলে যায়। বাঁকের আড়ালে কি ছিল? নলদাড়ি। জেলে মাছি মাল্লারা তাকে বলে। কি বলে থাকে? সরানি জোয়ার। দাঁত টানতে শুরু করে দেয় সকলে। কিসের জন্য এই দাঁত টানা?
সময় সংক্ষেপ করার জন্য। দ্বিতীয় ভাঁটায় ভোরের দিকে এসে বহরকে আবার নোঙ্গর করাতে হলো। কোথায় নোঙ্গর করা হয়েছিল? কাকদ্বীপে। এই দ্বীপের পূব দিকে কোন নদী? হরিণডাঙ্গা। সবচেয়ে চওড়া কোন কোন নদী সবচেয়ে চওড়া? ঠাকুরান ও মাতলা। হরিণভাঙার শাখা নদীগুলি কি কি? রায়কমল ও কালিন্দী। সে অলিখিত মহাকাব্যের জনক। জনকটিকে বিধাতা। তাই রাত্রে ঘুমানো নিষেধ। কার ঘুমানো নিষেধ? মহাজনের। মাতলার আরেক শাখা নদীটির নাম কি? বিদ্যাধরী। যারা মধু সংগ্রহ করে তাদের কি বলে? মৌলে। অপূর্ব সুরেলা গলায় পুঁথি পড়ে। কে পুঁথি পড়ে? লক্ষিন্দর গাজী। ভোর হয়ে এলে চিৎকার শোনা যায়। কিসের চিৎকার শোনা যায়? মোরগের। গাইতে গাইতে ঢুকে যায় জঙ্গলের মধ্যে। কি গাওয়ার কথা বলা হয়েছে? জঙ্গল বন্দনা। বনদেবী মা, তোমার ভরসায় এলাম মাগো, যেন বাঘে ছোঁয় না। গানটি কে গাইছিল? অর্জুন কয়াল। মাতলার তীরে পোর্ট। কোন কোন পোর্টের কথা বলা হয়েছে? বাসন্তী ক্যানি। তার কাছেও তো সেই অনাদি অরণ্য আজ তেমনি চির নতুন। কার কথা বলা হয়েছে? তোরাব মহাজন। এবার আলোচনা করবো বাজার দর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঘুম ভাঙলে রামবাবু ভারী অস্বস্তি বোধ করলেন। কত বছর পরে এই ঘুম ভেঙেছিল? 100 বছর। কত সালে তাকে গম্ভীর ভাবে ঘুম পাড়িয়ে দেওয়া একটা ঠান্ডা বাক্সে ভরে মাটির নিচে একটা স্টোররুমে রেখে দেওয়া হয়েছিল? কোন সালের কথা বলা হয়েছে? 1979 সাল। হিসেব করলে এখন তার বয়সটা কত? 140 বছর। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা তার জানতে ইচ্ছে করেছিল, কি জানতে ইচ্ছে করেছিল? বাজার দরটা কি। তাই তিনি একটু চীনে ভাষার মিশেল দিয়ে বললেন। তিনি কি বলেছিলেন? উত্তর হবে দুটোই, অর্থাৎ খাবার চুং, জল দিচ্ছি লাউ, গরম চাং, দরকারং, অর্থাৎ এ বি দুটোই হবে। একটা বাজি ধরেছিলেন। কার সঙ্গে বাজি ধরেছিলেন? গয়েস হালদার। গয়েস হালদারের পেশা কি ছিল? বৈজ্ঞানিক গবেষণা। তিনি তাকে আস্তে করে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? বাজার দরটা কেমন? আলু কত করে যাচ্ছিল? অর্থাৎ এ বি উভয়। খাবার না দিস একটা আয়না অন্তত দে। আয়না নিয়ে কি কাজ? বুড়ো মুখের ছিরিটা একবার দেখবেন। এই 100 বছরে তাদের কারোরই আর বেঁচে থাকার কথা নয়। কাদের কথা বলা হয়েছে? স্ত্রী ও 2 ছেলে, তার মেয়ে ও বুড়ো বাপ মা, 3 ভাই ও 7 বোন, অর্থাৎ উপরে সবগুলি। একটা লোক তার বাঁ হাতটা বাগিয়ে ধরে। কি ধরেছিল? ইঞ্জেকশন দিচ্ছিল। রামবাবু বার করে গলা খাঁকড়ি দিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? সময়টা কত ছিল? তার পরনে সেই 100 বছর আগেকার। তার পরনে কোন ধরনের পোশাক ছিল? ধুতি আর পাঞ্জাবি। একটু খোনা সুরে বলল। খোনা সুরে কি বলেছিল? রাত 9টা বেজে 36 মিনিট 13 সেকেন্ড। লোকটা অবাক চোখে ফের তাকিয়ে বলল। কি বলেছিল? জানুয়ারি 1979। আলু খুব বিখ্যাত। বক্তার কথায় কথাকার আলু বিখ্যাত। চৌরঙ্গি বলে রামবাবু চোখ কপালে তোলেন। রামবাবু কি বলেছিলেন? বটে, গোসাবার এত উন্নতি। মোচার সাইজের পটল জন্মায়। কোথায় এই রকম পটল জন্মাতো? খিদিরপুরে। তাছাড়া কলকাতায় এমন আন্দোলনের একটা হেডকোয়ার্টার রয়েছে। কোন আন্দোলনের কথা বলা হয়েছে? মশা বাঁচাও। বাজার দর। লোকটা একটু অবাক হয়ে হেসে ফেলে। বলে, লোকটা কি বলেছিল? খুব চড়া। ভিড়মিখিয়ে পড়েই যাচ্ছিলেন। এমন সময় লোকটা বলল। কি বলেছিল? কিলো নয়, কুইন্টাল। এরপরের বিষয় আনন্দযোগ্য, নবনীতা দেবসেনের লেখা। তবুও কেমন করে যে সবাই বুঝে যায়। কি বোঝার কথা বলা হচ্ছে? আনন্দযজ্ঞে ডাক পাওয়া লোকটির জামার নিচে ডানা আছে। জ্ঞান হওয়া স্তক বাড়িতে শুনে আসছি। কি শোনার কথা বলা হয়েছে? লেখিকা বড় জঙ্গলি, লেখিকা বড্ড অসভ্য, লেখিকা কেমন খ্যাপাটে। উপরে সবগুলি। উত্তর হবে সবগুলো। এতদিনে টের পেয়েছি। বক্তা কি টের পেয়েছিলেন? জঙ্গলি হওয়াটা অন্যায় নয়। কি নবনীতা, কেমন আছো? দিন কাটছে কেমন? এর উত্তরে লেখিকা কি বলেছিলেন? উত্তর হবে সবগুলো, অর্থাৎ এ দুঃখে দিন কাটছে না, বি সুখে দিন কাটছে না, সি যেমন কাটার কথা ছিল তেমনটি কাটছে না, অর্থাৎ উপরে সবগুলোই ঠিক। ছোটবেলায় পড়তে পড়তে আমার ইচ্ছে করতো। কোন ইচ্ছার কথা বলা হয়েছে? একটু স্কিপিং করে নেবেন। কিছুদিন না বেরোতে পারলে আমার মনে হয়। লেখিকার কি মনে হতো? তিনি যেন
গাছ পাথর হয়ে যাচ্ছেন। দুয়ে মিলে আমার ভ্রমণ। এই দুটো কি কি ছিল? ভ্রম ও রমণ। ট্রাভেল আর ট্রাভেল একই শব্দ। লেখিকার মতে এদের উৎপত্তি কোথা থেকে? প্রায় ভাই থেকে। তিনি বিধান দিয়ে গেছেন। তিনি কে? প্লেটো। তিনি বিধান দিয়ে গেছেন, বিধানটি কি? 40-এর নিচে কারোরই দেশের বাইরে পদার্পণ করা উচিত না। প্লেটো যে 40-এর পরে বেরোতে অনুমতি দিয়েছিলেন, সে কি আর না বুঝে? প্লেটো কি বুঝেছিলেন? মানুষ তখন আর বাড়ে না, তখন মানুষ কমতির দিকে যায়, অর্থাৎ উপরের দুটোই ঠিক, এ বি দুটোই। এমন সময় শুভার্থীরা আছড়িয়ে পড়লেন। সর্বনাশ হয়েছে। সর্বনাশটি কি ছিল? মোঘা অশ্লেষা স্পর্শের যোগ হয়েছিল ও সেই সঙ্গে ছিল বৃহস্পতিবারের বারবেলা। গলায় গুড়ের মালা পরে হাসতে হাসতে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, কি বলেছিলেন? স্টেশনে বিদায় জানাতে আসা ব্যক্তিরা যেন একটু সাবধানে বাড়ি যান। দিনক্ষণ নাকি সুবিধে ছিল না, অর্থাৎ উপরেই দুটোই। প্রথমবার অতলান্তিক পার হয়ে কিসের দ্বারা পার হয়েছিলেন? কুইন এলিজাবেথ টুতে করে। কেবলই ইচ্ছে করে, কি ইচ্ছা করত? বেরিয়ে পড়তে, চলে যেতে। পিছু পিছু ছুটত লিলি। লিলি কে ছিল? একটা কুকুরছানা। এই দেখ কত বড় নদী, নদীটির নাম কি? গোদাবরী। দুটোই জরুরি। দুটো কি কি? সঙ্গ ও সময়। বলে বলে তবেই সেখান থেকে বের করতে পেরেছিল। কি কি বলেছিলেন? খিদে পেয়েছিল, জল খেতে হবে, বাথরুমে যেতে হবে, অর্থাৎ উপরের সবগুলোই ঠিক। যিনি মারা গেলেন পরের সপ্তাহে বাবার সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। কে মারা গিয়েছিলেন? বার্নার্ড শ। ঠিক বিশ্বাস করিনি। কি বিশ্বাস করেন? মাছ উঠতে পারে। মেয়েদের কেউ ভালোবাসে না। কিরকম মেয়েদের ভালোবাসা যায় না? উড়নচণ্ডী। পাইন গরান গাছগুলো উঁচু ডালে ফুল ফলের মতো ঝুলে আছে। কি ঝুলেছিল? গেঁড়ি, গুগলি, শামুক। ওইভাবেই গাড়ি শুদ্ধ ছাত্রীদের এনে ফেলেছিল। কোন পর্যন্ত এনেছিলেন? ডানলপ ব্রিজ পর্যন্ত। রোগা ডেস নদীর সিকি ধ্বংসময়ী রূপ। কোন নদীর কথা বলা হয়েছে? ফেদার। মুহূর্তে জুটে গেল। কাঁধে জুটে যাওয়ার কথা বলা হয়েছে? দুশো কুচোকাচা পরামর্শদাতা। হাই স্কুলের টিচাররা কিছুতেই যেতে দেবেন না। কোন স্কুলের কথা লেখিকা এখানে বলেছেন? দুর্গাপুর গার্লস। ধুলো ভরা রাস্তায় কম্বল পেতে শুয়ে পড়তে ভয় করেন। কোথায় শুয়ে পড়তে? গঙ্গা দ্বীপে। ভ্রমণে আমি মদ্দা কথায় এই শিখেছি। কি শিখেছিলেন? মানুষ মানুষের বন্ধু, মানুষ মানুষের আশ্রয়, অর্থাৎ এ বি উভয়। লালসো লাসলো লাসলো পুস্কাসের সঙ্গে চলে গেল বুদা পাহাড়ের ওপরে। ছেলেটির পেশা কি ছিল? ডাক্তারি। এরপর আলোচনা করব পাখিরা গান গায়। রচয়িতা হুয়ান রেমোত হিমেনৎ। এটি অনুবাদ করেছে সুনীল গঙ্গোপাধ্যায়। সারা রাত জুড়ে পাখিরা আমাকে শোনালে। পাখিরা কি শুনিয়েছিল? তাদের রঙের গান। সূর্যোদয়ের ঠান্ডা হাওয়ায় পাখিরা কোন গান গায়? তাদের ভোরের ডানার। সূর্যাস্তের অগ্নিবর্ণে পাখিরা কোন গান শোনায়? তাদের সান্ধ্য বুকের। প্রত্যহ চেনা রং। কিসের কথা বলা হয়েছে? ফুল ও পাতা। পাখিদের চেনানো অন্য বর্ণ কেমন? মানুষের হারিয়ে ফেলা আদিম স্বর্গ। ফুল ও পাখিরা সুগন্ধে আসে যায়। ঘুরে ঘুরে তারা ওড়ে। কোথায় ওড়ে? সৌরজগতে। যা শুধু রয়েছে তাদের অন্য জগতে। কিসের কথা বলা হয়েছে? অন্নবর্ণ। অন্নবর্ণ যা শুধু রয়েছে তাদের অন্য জগতে। তা এই জগতে আসে কিভাবে? পাখিরা তা নিয়ে আসে রাত্রিরে হাওয়ায়। জানি আমি ঠিক কখন পাখিরা আসবে। পাখিরা কেন আসবে? রাত্রে গান শোনানোর জন্য। এরপর আলোচনা করব মিঠাইওয়ালা কি বা জগন্নাথম। অনুবাদ করেছেন অজিত কুমার দত্ত। মিঠাইওয়ালা গল্পের লেখক কি বা জগন্নাথন কোন ভাষার লেখক? তামিল ভাষার। সে একজন ব্যবসায়ী। কার কথা বলা হয়েছে? মুনিস্বামী। সে তাদের দলে নয়। কেন একথা বলা হয়েছে? অন্যকে খাটিয়ে সে আরামে বসে জীবিকা নির্বাহ করে না। এসব হিসাব তার নখদর্পণে। কোন হিসাবের কথা বলা হয়েছে? কোন স্কুলে কত ছাত্র সংখ্যা, সেখানে মেয়েরাও পড়ে কিনা ইত্যাদি। সে তার মিঠাইয়ের থালাটি মাথায় করে বিদ্যালয়ের গেটে এসে হাজির হয়। মুনিস্বামী এই সময় বিদ্যালয়ের গেটে কতক্ষণ থাকে? সকাল 9টা থেকে 10:30, 11টা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত তার সারাদিনে রোজগার টেনে টুনে কত রোজগার করত মুনিস্বামী? বড়জোর 8 আনা। সারা সপ্তাহের মিঠাই তৈরি হয়।
ওই একটি দিনে, কোন দিনে? রবিবার। মোটেই ভালো লাগে না মুনিস্বামীর কি ভালো লাগে না? বিদ্যালয় বন্ধ থাকা। মুনিস্বামীর শিশুপুত্রটির বয়স কত ছিল? 2 বছর। তাও হাতে ধরে ছেলেকে দিতে তার মন সরে না। কিসের কথা বলা হয়েছে? চারপাশে ছড়ানো মিষ্টির গুঁড়ো। তোর শিশু দেখছি পয়মন্ত, সাবধানে রাখিস ছেলেটাকে। কে একথা বলেছিলেন? মুদলিওর গিন্নি। সকালবেলাতেই কি একটা অলক্ষণে ব্যাপার দেখি অলক্ষণে ব্যাপারটা কি ছিল? ছেলের মিঠাই তুলে মুখে দেওয়া। থালাখানায় মিঠাইয়ের চিহ্নমাত্র নেই। মিঠাইয়ের কি হয়েছিল? মুনিস্বামী পাথরে হোঁচট খাওয়ার সব মিঠাই নর্দমায় ছড়িয়ে পড়েছিল। উচিত শিক্ষা। আমার উচিত শিক্ষা হয়েছে। কেন বক্তার উচিত শিক্ষা হয়েছে? মিঠাই খাওয়ার জন্য ছেলেকে চড় মারা। এই আমি ভগবানের নামে দিব্যি করে বলছি। কি বলেছিল মুনিস্বামী? ছেলের গায়ে আর কখনো হাত দেবে না। সাহিত্য সম্ভারের শেষ টপিক বীক্ষণ, মন্মথ রায় লেখা। বীক্ষণ নাটকের চরিত্র দুটি হলো মানস চৌধুরী ও তাপস রায়। মানস চৌধুরীর বীক্ষণ যন্ত্র আবিষ্কারের খবর বেরিয়েছিল যে পত্রিকায়? নিউ ইয়র্ক হেরাল্ড। বীক্ষণ যন্ত্রটির কাজ কি? মনোরাজ্যের গুপ্ত রহস্যকে প্রকাশ করা। হাত রাখলে যন্ত্রটা চালিয়ে দেবো আমি। কোথায় হাত রাখার কথা বলা হয়েছে? হস্ত অধিষ্ঠান চক্রে। নতুন বিজ্ঞাপন দিয়ে যাদের পাচ্ছে তাদের প্রথম শর্তই এই যে সত্যটি কি ছিল? তাদের বীক্ষণ যন্ত্রে পরীক্ষা করা যাবে না। আমি আমি তোকে কথা দিচ্ছি। মানস তাপসকে কি কথা দিয়েছিল? বর্তমান মুহূর্তের বাইরে তাকে নিয়ে যাবে না। কিন্তু জেনে রাখো, প্রতিজ্ঞা করছি আমি। কোন প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? বক্তা তার ভগবান ভাবনাগুলোকে গোপন রাখবেন। হস্ত অধিষ্ঠান চক্র এর হাত রেখে তাপস যা বলেছিল, এ তোর এই জয়, তোর এই যশ, এই যে আমি কিছুতেই সইতে পারছি না। বি তুই এত বড় হলি আর আমি। সি তুই কোটিপতি হবি আর আমি। অর্থাৎ উপরে সবকটি ঠিক। বিজ্ঞানীরা ডক্টর মানস চৌধুরীর স্ত্রীর নাম ছিল মনোবিজ্ঞানী ডক্টর মানস চৌধুরীর স্ত্রীর নাম ছিল কেতকী। আমার বীক্ষণ যন্ত্রটি যেন একটি ড্যাশ হয়ে দাঁড়িয়েছে। কি হয়েছে? অ্যাটম বম। মুখে আমরা বলি বটে, আমরা মুখে কি বলি বলে বক্তা উল্লেখ করেছেন। সত্যমেব জয়তে। তোমার যন্ত্রকে তুমি রক্ষা করতে পারবে না। চুরমার করে ফেলা হবে একে একে। কে এই চুরমার করবে বলে বক্তা মনে করেছেন? ধর্ম, রাজনীতি, সমাজ, এই তিন শক্তি একযোগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং এসএলএসটির টোটাল সিলেবাস নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত কিছু টেক্সট থেকে শুরু করে ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস সব কিছু আলোচনা করব আমার এই ভিডিওগুলোতে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।